ফয়সালা হয়ে গেছে তিনটা গ্রুপের। গ্রুপ এ, বি এবং সি থেকে আমরা জেনে গিয়েছি কোন দুটো দল ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, এবং থার্ড প্লেসে থাকা দলগুলোর মধ্যে একটা টেনশন। বাদবাকি গ্রুপের খেলা না শেষ হলে তারাও বুঝতে পারছে না যে তারা কি সরাসরি যেতে পারবে কিনা নকআউট ফেজে, নাকি এটাই তাদের শেষ। তো অনেক ঘটনার ভিতরেও সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র টানা 3 ম্যাচেই 3টাতেই গোলের দেখা পেয়েছেন, এবং সেই সাথে কুনিয়াও আরও একবার পারফরমেন্স দেখালেন। একটু একটু করে ব্রাজিল তারা যে এগিয়ে যাচ্ছে, তারা যে একটা দল হয়ে উঠছে, সেটার প্রমাণ স্কটল্যান্ডের বিরুদ্ধে এই 3-0 গোলের জয়। সব মিলিয়ে আলোচনা হবে আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের এই এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ। আজকে গেস্ট হিসেবে যাকে পেয়েছি মেহেদী ফারহান শুভ্র। প্রথমবারের মতো আমাদের দেখা হচ্ছে আজকে সেটে, তবে এই ক্যামেরার সামনে আসার আগে আমাদের যে আলোচনা হয়েছে সেটা নিয়ে বোধহয় একটা টক শো করে ফেলা যেত। ওয়েলকাম শুভ্র ভাই। থ্যাংক ইউ। অ্যান্ড তার ব্যাপারে আরও কিছু পরিচয় দিয়ে দিতে পারি। তিনি একজন ফিল্ম মেকার এবং সেই সাথে অবভিয়াসলি ফুটবল এনথুজিয়াস্ট, ফুটবল অ্যানালিস্ট। প্রচুর নলেজ রাখেন তিনি ফুটবলের ব্যাপারে, এবং যেহেতু আপনার অ্যালিজেন্সটা ব্রাজিলের জন্য, আপনার মন টানে ব্রাজিল, সেই কারণে মনে হলো যে এই এপিসোডটাতে আপনার সঙ্গে কথা বলতে পারাটা একটা ইম্পর্টেন্ট বিষয় হবে। শুভ্র ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কবে থেকে ব্রাজিল সাপোর্ট করা শুরু করেছেন, পেছনে মোটিভেশনটা কেমন ছিল, এবং ওভার দ্য ইয়ার্স ব্রাজিলের এই যে সফল না হওয়ার বিষয়টা, সেইটা এবার ঘোচানোর কোনো সুযোগ আছে কিনা আন্ডার ডিফারেন্ট কোচ? শুরুটা হয়েছিল 1994 সাল, যখন আমার বয়স 6 বছর। সেমিফাইনাল ব্রাজিল এগেইনস্ট সুইডেন। তখন জানি না তখন এটাকে লো ব্লক বলতো কিনা। তো সুইডেনের ডিফেন্স ভাঙতে ব্রাজিল অনেক কষ্ট করতে হচ্ছিল। সেটাও আসলে ইউএসএ ওয়ার্ল্ড কাপ, ভোররাত্রে খেলা ছিল। তো আমি খুবই ছোট, ঘুমিয়ে পড়েছিলাম। তো সে সময় কেউ একজন আমার কাজিন চিৎকার করে উঠলো যে গোল গোল। আমি উঠে বসলাম, দেখলাম সবাই 20-25 জনের ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসে খেলা দেখতেছে। সবাই একদম চুপ, সবার মুখ পাংশু বর্ণ হয়ে গেছে, শুধু আমার কাজিন লাফাচ্ছে। তো আই ওয়াজ কিউরিয়াস, আই লুকড অ্যাট হিম অ্যান্ড হি সেড, শুভ্র, রোমারিও গোল দিছে। রোমারিও কোন দলের? রোমারিও ব্রাজিলের। তো সেই থেকে আসলে মানে ব্রাজিলের সাথে যাত্রাটা শুরু। ফাইনাল দেখলাম, ফাইনালে রবার্তো বেজিওকে চিনলাম, সেই যে মানুষটা দাঁড়িয়ে মারা গেল আর কি বলা হয়ে থাকে। তারপরে 98-তে তো তখন বড় হয়েছি, ক্লাস 5-এ পড়ি। সো আরও পরিষ্কার স্মৃতি। 2002-তে তো আরও বিশ্বকাপ জয়ের আনন্দও পেয়ে গেলাম অনেক অল্প বয়সে। 2006-এর টিম ছিল বিশ্বসেরা, প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট টিম দ্যাট ব্রাজিল এভার হ্যাভ। এরপর থেকে আসলে কি বলবো, ক্ষয়টা শুরু হয়েছে আর কি। 10, 14, 18 মানে অবনমনটা আসলে ক্রমান্বয়ে হয়েছে। 10 থেকে 14 আরও খারাপ, 14 থেকে 18 টিমটা হয়তো একটু বেটার ছিল, বাট পারফরমেন্স খুবই জঘন্য। 22 সেম। 26-এর কথা তো রীতিমতো ভীতিজনক আর কি। তারপরেও আজকের ম্যাচটা কিছুটা আশা হয়তো দিচ্ছে, কিছুটা সাহস হয়তো পাচ্ছি। এখন এই সাহসের গল্প যখন বলি, আপনি তো যেই টোনালিটিতে বললেন, মনে হলো যে আসলেই ব্রাজিলের বোধহয় এখন তাদের ইতিহাসের একটা লো পয়েন্টেই হয়তো তারা আছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের কাছ থেকে এক্সপেকটেশন এত বেশি। এই ব্রাজিল দলটায় আপনি ভিন্নতার জায়গায় যদি বলি যে তারা অন্যান্য ব্রাজিল টিম থেকে, ফর এক্সাম্পল 2022-এর ব্রাজিল টিম থেকে কতটুকু ডিফারেন্ট ইন টার্মস অফ প্লেয়ার প্রোফাইল, ইন টার্মস অফ ম্যানেজার, ইন টার্মস অফ ট্যাকটিক্স? তিনটা জিনিস: ম্যানেজার প্রোফাইল, প্লেয়ার প্রোফাইল, ম্যানেজার প্রোফাইল, ট্যাকটিক্স। প্লেয়ার প্রোফাইলে যদি আমি প্রথমে যাই, প্লেয়ার প্রোফাইলে 18 ওয়াজ বেটার। আমার ব্রাজিলের হাতে প্রচুর অপশন ছিল, প্রত্যেক পজিশনে একাধিক ভিন্ন ধরনের অপশনস ছিল। স্কোয়াড ওয়াজ ফার বেটার। আচ্ছা, তারপর হচ্ছে কোচের প্রোফাইল। টিটে ওয়াজ উইক, ট্যাকটিক্যালি উইক, এবং টিটে একটু বেশি ডিফেন্সিভ ঘরানার। কোন দিক থেকে উনি ম্যাচের লিড নেওয়ার পরে গেমটা কন্ট্রোল করতে চাইতো। কন্ট্রোলটা আবার ঠিক লো ব্লকে এসে ডিফেন্স করে কন্ট্রোল না, খেলাটা নষ্ট করা, মাঝমাঠে জড়ানো, খুব বেশি অ্যাটাকে না ওঠা, নিজের কম্প্যাক্টনেসটাকে নষ্ট না করা। এই জিনিসগুলা টিতের মধ্যে ছিল, যেগুলোকে আমার
আমার অনেক অনেক বেশি রক্ষণাত্মক মনে হইতো, যেটা কার্লো আনচেলত্তির ক্ষেত্রে হয়তো আমি এখনো ওইভাবে দেখিনি। উনি যথেষ্ট পরিমাণ পজিটিভ, ইভেন যখন উনি একটু কন্ট্রোল বা রক্ষণাত্মক হন তখনও সেটার একটা মোটিভেশন বা একটা ব্যাখ্যা পাওয়া যায় যে হাইতির অ্যাগেনস্টে কেন আসলে লাস্টে আমরা আরও বেশি প্রেস করে বা আরও বেশি অ্যাটাকিং খেলি নাই, এই কথাটা আসতেই পারে। খেলি নাই কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল, তার কাছে মনে হয়েছে যে ইনজুরি রিস্ক, বাট যেহেতু বড় টুর্নামেন্ট এখানে আরও অনেক ক্লান্তির ব্যাপার আছে, ইনজুরির ব্যাপার আছে, কার্ডের ব্যাপার আছে, সেই সমস্ত জিনিস চিন্তা করেই হয়তো বা উনি হয়তো একটু রক্ষণাত্মক হয়েছিলেন, যেটা আন্ডারস্ট্যান্ডেবল। বাট আপনি যদি তিতের কাছে যান, আমি যদি তিতের কাছে যাই, তিতে ওয়াজ জাস্ট কোনো কোশ্চেন ছাড়াই আসলে রক্ষণাত্মক। 2টা গোল করে ফেলছি, 3টা গোল করে ফেলছি, ওকে ফাইন, আমি আমার শেপ নষ্ট করবো না, আমার ডিফেন্সিভ শেপ কোনোভাবেই আমি একে ক্ষতিগ্রস্ত করবো না, আমি কোনোভাবেই ফুলব্যাক প্রেস করবো না, আমি কোনোভাবেই সিডিএমকে মাঝমাঠের উপরে যেতে দিব না। এই ধরনের ট্যাকটিক্যাল জিনিসগুলো খুব খুব বাজেভাবে চোখে পড়তো টিচার সময়, যেটা হয়তো আমি এখনো আঞ্চলিকের সময় পাচ্ছি না। এটা একটা ভালো ব্যাপার। ব্রাজিলের কিন্তু আরো কিছু ম্যানেজার্স বা হেড কোচেস এসেছিলেন। অ্যানচেলটির আগেই যিনি ছিলেন জুনিয়র ডোরিভাল, তাকে নিয়েও কিন্তু অনেক ধরনের কটু কথাই হচ্ছিল যে তিনি আরেকটু হলে ব্রাজিলকে কোয়ালিফিকেশনের রেস থেকেই বাইরে নিয়ে যাচ্ছিলেন। তো সেরকম একটা ক্রান্তির সময়েই কিন্তু অ্যানচেলটি আসলেন, খুব বেশি সময় তিনি পাননি। তার ওভারঅল ক্লাব ফুটবল সাকসেস নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই, বাট এটাই তার সবচেয়ে বড় ন্যাশনাল টিম প্রোফাইল নেয়া এবং এই বয়সে এসে। আপনার কাছে কি মনে হয়, মানে অনেকে কিন্তু আসলে বলছেন যে ব্রাজিল তাদের যেই ফ্লেয়ার, তাদের যেই ন্যাচারাল যে বিষয়টা যে ব্রাজিল খেলবে যোগবনিত, তো সেখান থেকে তো অনেক আগেই দেখছি যে একটা শিফট হয়ে যাচ্ছে, বাট অ্যানচেলটি কি এই শিফটের পুরা কমপ্লিট ভার্সনটা আনছেন কিনা, যে একটা অন্য ধরনের ব্রাজিলকেই হয়তো দেখবো যাদের সাকসেস পাওয়ার একটা ক্ষুধা আছে, বাট হয়তো তারা সেই ব্রাজিলীয় ফ্লেয়ারটা নাও আনতে পারে মাঠে। এই ব্যাপারে আপনার আসলে কি মতামত, যে একজন ইটালিয়ান হেড কোচ এটা ব্রাজিল টিমকে চালাচ্ছেন ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য? আনচেলত্তি যোগমণিতা ওকে নষ্ট করবে এই ব্যাপারটা আমি আসলে ঠিক এইভাবে দেখছি না। আমি দেখছি যেভাবে হচ্ছে যে ব্রাজিলের বাইরে, যেহেতু ব্রাজিলিয়ান কোচ আপনি যার নাম বললেন দরিভাল বা তার আগে যারাই ছিলেন, তাদের পরে আমরা ব্রাজিলিয়ান সমর্থকরা কেউই সন্তুষ্ট না, খুশি না, বরং বলবো যে আসলে প্রচন্ড বিরক্ত। তো সেই জায়গা থেকে যখন আনচেলত্তি দলের দায়িত্বটা নিয়েছেন, আমরা বিলিভ করি যে প্রবলি আনচেলত্তি একমাত্র নন ব্রাজিলিয়ান যার হাতে যোগবনিতা ওটা সেফ। এটা আমি বিলিভ করি। আমি জানি না আর কেউ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আনচেলত্তির যদি আমি ক্লাব ক্যারিয়ারের দিকে যাই, আপনি দেখবেন যে তার প্রত্যেকটা টিমে এসে খুব আইকনিক ব্রাজিলিয়ানদের ম্যানেজ করে আসছেন সবসময়, এবং তার টিমের খুব সব থেকে মানে প্রাণভূমরা যদি বলা হয় ব্রাজিলিয়ানরাই ছিল। সো প্রবলি হি ইজ দ্য রাইট গাই, যার আসলে মানে প্রোফাইল আছে। এবং আরেকটা জিনিস হয়তো আপনি খেয়াল করবেন যে এই যাবতীয় যত ব্রাজিলিয়ানরা আসলে আনচেলত্তির আন্ডারে খেলেছেন, তাদের কিন্তু কারোই আসলে খুব বেশি আনচেলত্তির ব্যাপারে কমপ্লেইন বা কোনো ঠান্ডা সম্পর্ক বা এরকম কোন শীতলতা কখনো আসে নাই আর কি। সো আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না যে আনচেলত্তির হাতে ব্রাজিলিয়ান যোগমনিতাও সেফ না। আমার কাছে বরং এটা মনে হয় যদি যোগমনিতাও ফেরত আসার কোনো সম্ভাবনা থেকেও থাকে, সেটার জন্য একমাত্র মানুষ নন ব্রাজিলীয় মানুষ আসলে আনচেলত্তি। নাইস, ভেরি নাইস। আমার মনে হয় যে এরপর আর ফার্দার এক্সপ্লেনেশনের প্রয়োজন নাই, এবং আনচেলটির আন্ডারে যেই প্লেয়ারটার একটা সামগ্রিক প্রোগ্রেস আমরা রিয়াল মাদ্রিদে দেখছিলাম, তিনি কিন্তু খুব করে প্রস্ফুটিত হচ্ছেন এবারের ওয়ার্ল্ড কাপে। ভিনিসিয়াস জুনিয়র, তার কথা বলতেই হবে। আমরা মেসিকে নিয়ে কথা বলি, হালান্ডকে নিয়ে কথা বলছি, এমবাপ্পেকে নিয়ে কথা বলছি, যারা টানা ম্যাচে গোল পাচ্ছেন। এবং ব্রাজিলের হয়ে কিন্তু এই 3 ম্যাচে 3 গোল, মানে গোল দিয়েছেন আরও বেশি, বা 3টাই আলাদা আলাদা ম্যাচেই গোল দিয়ে ফেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই মুহূর্তে মেসির সঙ্গে 5টা গোল দিয়ে তিনি টপ গোল স্কোরের লিস্টে বোধহয় আছেন। 4টা রয়েছে, সরি 4টা রয়েছে তার। এবং এই যে সিচুয়েশনটা তৈরি হলো ভিনিসিয়াস আন্ডার অ্যানচেলটি, কতটুকু ডেঞ্জারাস হতে পারে? কারণ সোফার মনে হচ্ছে যে ওই অ্যাটাকিং আউটপুট কিংবা গোলসের জায়গাটায় বোধহয় তার উপরই ডিপেন্ড করছে দলটা। এইটার উত্তরটা একটু ব্রিফ ভাবে দিতে চাই, যেটা সেটা হচ্ছে যে ভিনিসিয়াসকে ফলো করতেছি একদম শুরু থেকেই। আমি ব্যক্তিগতভাবে ভিনিসিয়াসের খুব বড় ফ্যান না। আমার তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হচ্ছে যে তার পোর ডিসিশন মেকিং ইন দ্য বক্স এবং দুর্বল ফিনিশিং। আমি এখনো বলতেছি, আমি 5 বছর আগেও সেটা বলে আসতেছি, আমি এখনো বলতেছি তার ফিনিশিং এখনো প্রশ্নবিদ্ধ। আজকের ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের ভিতরে তার 3টা মিস আছে। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই মানে খুঁতখুঁতে মানুষ, আমার চোখে ত্রুটিগুলো খুব বেশি ধরা পড়ে। তো আমি হি ইজ পারফর্মিং, মানে এখন কিন্তু চ্যালেঞ্জ শুরু হয় নাই। তা ঠিক,
হাইতির সঙ্গে একটা ম্যাচ গেছে, মরক্কোর সাথে ম্যাচ ছিল। আমরা It was a tough game. এক্সপেক্ট করছিলাম যে হাইতি স্কটল্যান্ড আসলে একটা ভালো পরীক্ষা নিবে ব্রাজিলের। স্কটল্যান্ডের কাছ থেকে প্রত্যাশা ছিল যে তারা যেহেতু রাগবিতে মানে অনেক শক্তিশালী দল, তাদের ফুটবলাররাও অনেক সময় প্র্যাকটিসের জন্য রাগবি খেলে এরকম ভিডিও আমি অনেকগুলো দেখেছি। তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন ছিল যে ওরা লো ব্লকে খেলবে, হয়তো খেলতেছিল, বাট 7 মিনিটের ওই যে ভুলটা আসলে ওদের নাড়িয়ে দেয়। সো যেটা আমি বলতে যাচ্ছি যে ব্রাজিল আসলে ওই রকম চ্যালেঞ্জের মুখে কম্প্যাক্ট ডিফেন্সের সামনে এখনো পড়েনি, বা খুব কম্ব্যাটিভ মিডফিল্ড বা খুব ভার্সেটাইল মিডফিল্ডের সামনে এখনো পড়েনি। তখন আসলে এই সমস্ত কথা বা ভিনিসিয়াস আসলে কতটা যাবে বা কত দূর কি করতেছে এইগুলা নিয়ে কথা বলার আরো সুযোগ তৈরি হবে আর কি। বাট এখনো হ্যাঁ, সো ফার সো গুড, বাট স্টিল ফার অ্যাওয়ে ফ্রম বেস্ট। ফার অ্যাওয়ে ফ্রম বেস্ট অবভিয়াসলি, কারণ ব্রাজিলের কাছ থেকে এক্সপেকটেশনটাই অনেক হাই থাকে। আমরা এই ম্যাচের পার্টিকুলার কিছু মোমেন্ট নিয়ে কথা বলতে পারি। একটা হচ্ছে অবভিয়াসলি যে ভুলটা থেকে 7 মিনিটে ব্রাজিল গোলটা পেয়ে যায়, কিপার ডিফেন্ডারকে পাসটা দিয়েছেন এবং সেই ডিফেন্ডারকে রায়ান প্রেস করে তার কাছ থেকে বলটা বের করে নিলেন ভিনিসিয়াস, ইট ওয়াজ ইজি ফর হিম, গোলটা তিনি দিয়ে ফেললেন। সো এরকম একটা স্টার্ট পাওয়ার পর মনে হচ্ছিল ব্রাজিল শুড বি কমফোর্টেবল, কারণ আর্লি গোলটা যেই টিমই দিবে আমার মনে হয় সেই টিম একটা অ্যাডভান্টেজে থাকতো, এবং ব্রাজিল দিয়ে ফেলাতে আমার মনে হয় স্কটল্যান্ড আরও বেশি ঝামেলায় পড়ে গেছে। তাদের যে ইনিশিয়াল প্ল্যান লো ব্লকে খেলা, একটা ড্র নিয়ে বের হওয়া, কারণ ওটা করলে তাদের জন্য সুবিধা ছিল, বাট আলটিমেটলি সেটা করতে পারেনি। দিন শেষে কুনিয়া আরেকটা গোল পেয়ে গেছেন, ভালো একটা ফিনিশ ছিল। এবং ওভারঅল আমরা যদি ব্রাজিলের গেমটা অ্যাসেস করি, হ্যাঁ ইট ওয়াজ নট দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, বাট আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে সোফার 3টা ম্যাচ দেখে এই ব্রাজিল দলটার সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার কি মনে হয়, কি প্লেয়ার যাকে অ্যানচেলোটি আসলে রাখছেন যে হ্যাঁ হি ইজ দ্য গাই যে আসলে ব্যাপারটা চেঞ্জ করে দিচ্ছে আমাদের হয়ে? আমার সাথে তো এখানে অনেক একমত নাম হতে পারে, আমি 2জন প্লেয়ারের নাম বলবো। নাম্বার 3 ম্যাগালাস, গ্যাব্রিয়েল ম্যাগালাস, এবং হচ্ছে যে ক্যাসেমিরো। অ্যাপার্ট ফ্রম ভিনিসিয়াস, এই 2জনের মানে এরা যদি এই 2জনের যে কেউ যদি তাদের টেম্পো থেকে একটুখানি সরে, ইট ক্যান বি লিথাল ফর ব্রাজিল। ক্যাসেমিরো যদি একটা হলুদ কার্ড খায়, আমি জানি না ওইখানে কে তাকে রিপ্লেস করবে। ফ্যাবিনহো তার ডিরেক্ট রিপ্লেসমেন্ট হয়, আমি অলরেডি শঙ্কিত। ফ্যাবিনহোকে একটা ম্যাচের নকআউট ফেজের একটা ম্যাচে আমি চিন্তা করতে পারতেছি না যে হাউ উইল উই সার্ভাইভ উইথ হিম। একই কথাটা ম্যাগালাসের ক্ষেত্রেও খাটে। তবে আসার কথা হচ্ছে যে গ্যাব্রিয়েল অনেক সেফ ডিফেন্ডার, ট্যাকেল করার সময়ও মানে আমি একদম লাস্ট মালদিনি টাইপ যে মেন্টালিটি, যে ট্যাকেল করবো একদম লাস্ট মোমেন্টে, তার আগে না, ওই জিনিসগুলো আছে। সো গ্যাব্রিয়েলের পরে ভরসা রাখতেছি, ক্যাসেমিরোর পরে ভরসা রাখতে পারছি না। ক্যাসেমিরো স্টিল ইজ নট ইন হিজ ফ্লুয়েন্ট বেস্ট। যত দ্রুত উনি আসলে ফর্মে ফিরবে, তার ফ্লুয়েন্ট বেস্টের কাছাকাছি যাবে, তত দ্রুত হয়তো ব্রাজিল আরও বেশি কম্পিটিটিভ হবে আর কি। বাট এখনো আমি আবারও বলবো ফার অ্যাওয়ে ফ্রম দ্য বেস্ট। আমরা নেইমারের কথায় আসি, কারণ ডেফিনেটলি নেইমারের নামা নিয়ে তিনি কখন মাঠে নামছেন সেটা নিয়ে আসলে শুধু ব্রাজিল সমর্থক না, আমার মনে হয় পুরো ওয়ার্ল্ড কাপই যারা দেখছেন, দেভ সিন মেসি, দেভ সিন রোনাল্ডো, প্রবাবলি এটাও নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপই হচ্ছে। সো তিনি কখন নামবেন, কি করবেন সেটা নিয়ে এনথুজিয়াজম, হাইপ সেটার কিন্তু কমতি ছিল না। সো আমরা 76 মিনিটের দিকে দেখলাম যে নেইমারকে নামানো হলো ফাইনালি, এবং আমি আসলে টু বি অনেস্ট, একজন খেলোয়াড় সাবড অফ হচ্ছেন, এত খুশি মনে তিনি দৌড়ে যাবেন সেরকম প্লেয়ার খুব কম দেখেছি। কুনিয়া হাসতে হাসতে খুশি হয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন যে আসবেন তিনি সেন্টার অফ অ্যাটেনশন, তাকে সবাই চাইছে মাঠে দেখতে। নেইমার নামলেন, নেইমার কি করলেন বা কি মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে কি নেইমার শুধু একজন ফিগার, নাকি তিনি আসলেই ইম্প্যাক্ট রাখার মতো জায়গায় আছেন ফিজিক্যালি, মেন্টালি? যদি ব্রাজিলের কিছু করতে হয়, যদি আমরা রাউন্ড অফ 16 পার হয়ে কোয়ার্টার ফাইনালের দিকে যাইতে হয়, তো নেইমার হ্যাজ টু প্লে এ বিগ রোল ইন ইট, আদারওয়াইজ ইটস নট পসিবল। কল্পনাও করা সম্ভব না আসলে। আমি একদম খুব নাম ধরেও যদি বলি, পাকে দিয়ে আসলে আমি রাউন্ড অফ 16 পার হওয়া সম্ভব বলে আমি দেখছি। আজকের ম্যাচে অনেক ভালো খেলার পরও ফার্স্ট হাফে 4বার বল হারাইছে, একদম আমি গুনে রাখছি। যদি আপনি হাইতে রেঞ্জটা যান, সেই সংখ্যাটা ওখানে 4-5 বার। আমি আর এর আগে মরক্কোর সাথে আমি যেতেই চাই না, কারণ ওইটা ডিজাস্টার, মানে ওয়ার্স্ট টাইপের ব্যাপার। তো এই ধরনের মানে আমি নেইমারের বাকেটের কথাটা আনছি শুধুমাত্র নেইমারের গুরুত্বটা বোঝানোর জন্য, যে হ্যাঁ তাকে পারফর্ম করতেই হবে যদি ব্রাজিলের কিছু করতে হয়। আমি চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছি না, কারণ এটা এখনোই দেখতে পাচ্ছি না। যদি ব্রাজিলের আসলে কোয়ার্টার বা সেমিফাইনাল কম্পিট করতে হয়, মানে নেইমার হ্যাজ টু পারফর্ম। রায়ানকে নিয়ে আসলে একটু কথা না বললেই না। হি হ্যাজ বিন
ভেরি মাচ অফ আ ওয়াইল্ড কার্ড পিক বলতে গেলে। ইভেন 6 মাস আগেও আমরা কিন্তু জানতাম না যে রায়ানের মতো কেউ আছেন যিনি আসলে ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে শুধুমাত্র স্কোয়াডে থাকবেন না, তাকে এত কুইকলি মানে স্টার্টিং 11-এ ইন্টিগ্রেট করাতে হবে। সেখানে অবশ্য রাফিনিয়ার ইনজুরিটা একটা বড় রোল প্লে করেছে ডেফিনেটলি, বাট রাফিনিয়ার পর সেকেন্ড চয়েস রায়ান হবেন, এটা কি আপনি ধারণা করেছেন? না, আমার খুবই মানে আই লাভ দিস কোয়েশ্চেন। আমার কাছে মনে হয়েছিল যে ডিরেক্ট রিপ্লেসমেন্ট হবে লুইস এনরিকে, কারণ আনচেলত্তির একটা প্রবণতা ছিল লাস্ট 12 ম্যাচ ধরে আমি দেখতেছি এই প্লেয়ারটাকে আমরা সব থেকে কম হাইপ লুইস এনরিকে, কিন্তু বারবার আমরা দেখতেছি এই ছেলেটাকে সুযোগ পাচ্ছে। রায়ান যখন প্রথম আপনার সেকেন্ড ম্যাচটা কার সাথে ছিল, হাইটির সাথে, যখন মানে যখন ওয়ার্ল্ড কাপের ডেবু হইলো, দ্যাট ম্যাচ ওয়াজ নট হিজ বেস্ট। অনেকগুলো রান মেক করে নাই, সামনে জায়গা থাকার পর, স্পেস পাওয়ার পরে একজন উইঙ্গারের কাছ থেকে, যেটা একদম প্রথমভাবেই আমার প্রত্যাশা থাকে। সো হাইতির অ্যাগেনস্টের ম্যাচের পরে আই ওয়াজ ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট রায়ান। আমার কাছে মনে হয়েছিল খুবই অপরিপক্ক মাথা, এবং তারপরে কোচের মানে তার যে কোচের যে ডিরেকশন, সেটা তাকে মানে আরো ভজগট পাকাই দিছে, বুদ্ধি শুদ্ধি, মানে একদম বেসিক জিনিসগুলো সে করতে পারে নাই। তো এরপরে যখন আজকে স্কটল্যান্ডের বিরুদ্ধে যখন দলে আমি তার দেখলাম, আমি বিরক্তই হয়েছিলাম অনেস্টলি। বাট হোয়াট এ পারফরমেন্স! মানে অ্যাটাকিং ওয়াইজ তো আছেই, আমি তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের কথাগুলো বলতে চাই। মানে মাই গড, মানে হি ওয়াজ ডোমিনেটিং দ্য হোল সাইড, রাইট? ফর 18 years old, that's something else. And probably লুইস এনরিকের কপালটা মনে হয় পুরলো আর কি। আমরা মনে হয় রায়ানকে দেখতে যাচ্ছি আরো কিছুদিন। এবং রায়ানের মধ্যে একটা রিলায়েবিলিটি ফ্যাক্টর আছে। অ্যাট 18 তার যে ফিজিক, সেটা কিন্তু বেশ ভালো, এবং দেখে মনে বোঝা যায় না যে এই কারণেই কিন্তু বোর্নমাউথের মতো একটা ফিজিক্যাল টিম, যারা ইংলিশ প্রিমিয়ার লিগের টাফ সিচুয়েশনে থেকে ইরাওলার আন্ডারে এত ভালো একটা রান দিয়েছিল প্রিমিয়ার লিগে, দে ওয়ার ফিনিশিং অ্যাট 7th বা এরকম, মানে ইউরোপিয়ান পজিশনেই তারা শেষ করে ফেলেছে। তো এরকম একটা টিমে রায়ান যখন সেমেনিওর মতো একটা কোয়ালিটি প্লেয়ারকে রিপ্লেস করছেন, যিনি সিটিতে চলে গেছেন, ইটস আ বিগ রেসপন্সিবিলিটি। এবং তখনই আসলে দেখে আমার মনে হয়েছিল যে এই ছেলের খুব ভালো ট্যালেন্ট, এবং অ্যানচেলটি হি হ্যাজ অ্যান আই ফর ট্যালেন্ট, মানে তিনি আসলে সঠিক প্লেয়ারটাকে বোধহয় পিক করেছেন স্কোয়াডে, এবং রায়ান সঙ্গে সঙ্গে এই পারফরমেন্স দেওয়া শুরু করেছেন। রায়ান সিমস টু বি মোর ডাইরেক্ট, আমার কাছে মনে হয় যে মেবি ট্রিকারি কম, কিন্তু সঠিক সিদ্ধান্তটা যদি তিনি নেওয়া শুরু করতে পারেন, হি কুড বি আ ভেরি ডেঞ্জারাস এলিমেন্ট। সো ওই জায়গা থেকে ইয়েস, ব্রাজিল প্রবাবলি হ্যাভ গট আ স্টপ গ্যাপ সলিউশন আপাতত। বাট দেখা যাক। আপনার কথা শুনে যেটা আমি বুঝলাম যে ব্রাজিল দে হ্যাভ টু টেক ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম, রাউন্ড অফ 32, তারপর রাউন্ড অফ 16। 32-তে তো আইদার ইনফ্যাক্ট নেদারল্যান্ডস পড়বে, নাহলে জাপান পড়বে। আপনি কাকে প্রেফার করেন অ্যাজ অ্যান ওপোনেন্ট? একদমই কাউকে অসম্মান না করেই বলি, সেটা হচ্ছে যে একদম সোজা কথা বলবো, জাপান। কিন্তু আপনি যদি আমাকে এটা বলেন যে কোন দল বেশি শক্তিশালী, জাপান না নেদারল্যান্ড, আই উইল বি কনফিউজড। জাপান তো ব্রাজিলকে হারিয়েছেও কয়েক ম্যাচ আগে, তাই একদমই তাই। কিন্তু আমি জাপানকে চাই, কারণ নেদারল্যান্ডের সামনে আমি পড়তে চাই না, সিম্পলি বিকজ দে আর মিডফিল্ড। আমি মানে একটু আগেও মনে হয় আপনাকে বলছিলাম যে তাদের মিডফিল্ড কমপ্লিট প্যাকেজ। 3টা মিডফিল্ডার, সিটি, লিভারপুল, বার্সেলোনা, 3জন মিডফিল্ডার পুরোই কমপ্লিট প্যাকেজ। সবাই বল সার্কুলেট করতে পারে, সবাই মোবাইল, সবাই রাজেলিটি আছে, সবাই ভীষণ ভালো, সবাই খেলা মানে সুইচ করতে পারে এবং ভালো ট্যাকল করতে পারে, সবাই ফিজিক্যালি স্ট্রং, এরিয়ালি ভালো। আমি কোনোভাবেই দেখতেছি না যে মিডফিল্ড ব্যাটলে ওরা আসলে ব্রাজিল, আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে ক্যাসেমিরো এবং গিমারেশ এবং যদি পাকেটা, নো ম্যাচ উইথ দেম। মহাদেশীয় গ্যাপ থেকে যাবে ফরওয়ার্ড এবং ডিফেন্সের মাঝখানে। সো আমি কোনোভাবেই চাই না নেদারল্যান্ডের সামনে ব্রাজিল রাউন্ড অফ 32-তে পড়ুক। তার মানে ব্রাজিল, আমার মনে হয় দের ইন আ গুড স্পেস, কারণ ব্রাজিল যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, প্রবাবলি সামনের ম্যাচগুলো নিয়ে যখন কথা বলবো আমরা বুঝতে পারবো যে মোস্ট লাইকলি জাপানের সঙ্গে হয়তো তাদের খেলা হবে, জাপানের সাথে, কারণ নেদারল্যান্ডস তারা একটা ইজি অপোনেন্ট তারা পাচ্ছে, নেদারল্যান্ডসও লাস্ট রাউন্ডে, এবং সেই ম্যাচ জিতলে তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আমরা অন্যান্য ম্যাচগুলোকে একটু খুব কুইকলি রান ডাউন করে ফেলি, কারণ 3টা গ্রুপের যেহেতু ম্যাচ হয়েছে, টোটাল ম্যাচ হচ্ছে 6টা। সোফার আমরা শুধু ব্রাজিল ম্যাচ নিয়ে কথা বলার সুযোগ পেলাম, বিকজ শুভ্র ভাই আসলে যে ইনসাইটস দিচ্ছেন সেটা আমি লোভ সামলাতে পারিনি আলাদা কিছু প্রশ্ন করতে। গ্রুপ এতে মেক্সিকো চেক রিপাবলিকের ম্যাচ হয়েছিল, 3-0 গোলে মেক্সিকো জিতেছে, এবং এখনো পর্যন্ত কোনো গোল না খাওয়া একমাত্র দল মেক্সিকো এই ওয়ার্ল্ড কাপে সোফার 3 ম্যাচে যারা জয় পেয়েছে। সো দেয়ার থ্রু চেক রিপাবলিক বাদ পড়ে গেছে, এবং সাউথ আফ্রিকা তারা সাউথ কোরিয়াকে সারপ্রাইজ করেছে। এটা নিয়ে কি আপনার কোনো মতামত আছে কিনা? I was literally shocked. সাউথ আফ্রিকার খেলা হচ্ছে যে তাদের যে হোম ওয়ার্ল্ড কাপটা হলো, আমি 2010-এ, দে আর নট ভেরি গুড। আমার কাছে ভালো লাগে না ওই সময় আসলে। ওরা মানে প্রথম গোলটাও করছিল থান্ডি শাবালালা নাম করে, একদম নামটা মনে আছে, বিকজ পিটার ড্রুরি ওয়াজ স্ক্রিমিং, এন্ড আই রিমেম্বার দ্য নেম।
এর বাইরে আসলে সাউথ আফ্রিকার আমার কাছে কোনো পরিচিতি নাই, কিন্তু সাউথ কোরিয়ার কিন্তু আমার অনেক পরিচিতি আছে, বিশেষ করে সন যেখানে আছে। তো ইট ওয়াজ শক যে সাউথ কোরিয়া আসলে মানে যাইতেছে না বা ওয়েট করতে হচ্ছে, ওয়েট করতে হইতেছে, এবং সেটা সাউথ আফ্রিকার কারণে। এটা একটা আপসেটই বলবো আমি, আমার কাছে এটা আপসেটই মনে হয়েছে। আর জাপান, সাউথ কোরিয়া, মানে এশিয়ান যে দলগুলো, এদের ট্যাকটিক্যাল প্লেয়িং আমার কাছে মানে মানে আমি আমি অনেক 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 সাদৃশ্য খুঁজে পাই আর কি। কম্প্যাক্টনেসের জায়গা থেকে বলেন, ট্যাকটিক্যালি বলেন, খুবই সাউন্ড, খুবই স্কিলফুল প্লেয়ার এদের। এশিয়ান এই দুইটা টিমের প্লেয়ারদের আমি দেখছি যে কম বেশি সবাই ড্রিবলিং পারে, কম বেশি সবাই ফাস্ট টাচ ভালো, বল কন্ট্রোল ভালো, বেসিক জিনিসগুলো সবারই টেকনিক্যালি খুবই সাউন্ড টিম। এরকম একটা টিম আফ্রিকান একটা টিমের কাছে, যে টিমটা আবার আফ্রিকার লোয়েস্ট র্যাঙ্ক টিমের কাছে, আই ডোন্ট নো, আমি আসলে খেলাটা মিস করেছিলাম, বাট আর হাইলাইটস দেখে আসলে বোঝাও যায় না, আমি মিস করছি। বাট আই এম রিয়েলি ফিলিং স্যাড ফর সন। সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়ার ম্যাচটার মধ্যে স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে সাউথ কোরিয়া দে হ্যাড অলমোস্ট 70% পজিশন, এবং তারা শট নিয়েছিল 7-8টার মতো, বাট মাত্র 2টা অন টার্গেট ছিল, এবং সেখান থেকে কোনো গোল তারা বের করতে পারেনি। আমার মনে হয় তাদের ফরওয়ার্ডদের আসলে ওই ফিনিশ করার অ্যাবিলিটির জায়গার যে সমস্যা, সনও এটার জন্য আসলে দায়ী। তিনি কিন্তু আগে দুটো ম্যাচেও খুব একটা ভালো করতে পারেননি। সো থার্ড হয়ে তারা আছে, অপেক্ষা করছে, 3 পয়েন্ট নিয়ে বসে আছে, অপেক্ষায় আছে যে তারা ওই বেস্ট থার্ড টিমগুলোর মধ্যে জায়গা করে নিতে পারে কিনা। গ্রুপ বিতে আমরা যাই, সেখানেও ইন্টারেস্টিং কিছু দল রয়েছে। কারা উঠবে কারা বাদ পড়বে এই টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু বোঝা যাচ্ছে না। সুইজারল্যান্ডকে অনেকে র্যাঙ্কিংয়ের কারণে এগিয়ে রাখছিলেন, এবং তারাই শেষ পর্যন্ত গ্রুপে টপ করেছে। হোস্ট কানাডাকে 2-1 গোলে তারা হারিয়ে দিয়েছে, এবং কানাডা তারা দ্বিতীয় অবস্থানে থাকছে। সুইজারল্যান্ড গ্রুপ টপ করে অপেক্ষা করছে তাদের এগেনস্টে কারা যাবে। তবে কানাডা এবং সাউথ আফ্রিকা এই রাউন্ড অফ 32-র ফার্স্ট কমপ্লিট ফিক্সচার আমরা অলরেডি পেয়ে গেছি ইন টার্মস অফ মিক্স অ্যান্ড ম্যাচ। সো রাউন্ড অফ 32-তে কানাডা উইল বি প্লেয়িং সাউথ আফ্রিকা, A2 ভার্সেস B2 যে হিসেবটা আছে। বাদ বাকিগুলো এখনো কনফার্ম হয়নি। বসনিয়া 3-1 গোলে কাতারকে হারিয়েছে। কাতার একটা গোল পেলেও এবারও একটা ব্যর্থ যাত্রা তাদের, 2022-এর মতোই গ্রুপ পর্ব পেরিয়ে তারা যেতে পারেনি, এবং বসনিয়ার জন্য দারুণ সুযোগ, 4 পয়েন্ট পেয়ে গেছে তারা। 3 নম্বরে থাকলেও আই থিঙ্ক দে উইল বি ডেফিনেটলি গোয়িং টু দ্য রাউন্ড অফ 32। গ্রুপ সিতে ব্রাজিল স্কটল্যান্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং মরক্কো হাইতি, সেখানে একটা হাই স্কোরিং গেম দেখলাম। হাইতি তো 2বার লিডও পেয়ে গেল, লিড পেয়েছিল। হাইতি তার সেরা খেলাটা আসলে লাস্টে খেলার দিন মানে জমিয়ে রেখেছিল, এবং আমি খুব শক ছিলাম আমি যখন দেখতেছি যে নোটিফিকেশন আসতেছে যে হাইতি গোল করছে, এবং বেশ সময় তার লিডটা ধরে রাখছে। পরে মরক্কো ইকুয়ালাইজ করার পরপরই তারা আবার এগিয়ে যায়। পরে আবার মরক্কো হচ্ছে যে হাফ টাইমের আগেই বোধ হয় সমতায় আসে। বাট যখন আসলে হাইতি 2-0 গোলে মানে 2 গোল করে ফেলছে, তখনই আসলে অ্যাজ এ ব্রাজিল সমর্থক আমি নিশ্চিত হয়ে গেছি যে ওকে, মানে ভালো একটা পতাকা মুখে পা কাটে না, উই আর গোয়িং টু বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন। এটা অনেক স্বস্তিদায়ক ব্যাপার ছিল। থ্যাঙ্কস হাইতি। মরক্কো তারা 4-2 গোলে জেতার পরও আলটিমেটলি গোল ডিফারেন্স বেটার থাকায় ব্রাজিল তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ সি থেকে। মরক্কো হয়েছে গ্রুপ রানার আপ। এবং কামিং আপ আজকে রাত্রেবেলা বা আগামীকালই বলা চলে ভোরে বেশ কিছু ম্যাচ হবে, এবং গ্রুপ DEF এই 3টা গ্রুপের ফয়সালা হয়ে যাবে। আমরা জার্মানি ইকুয়েডর ম্যাচটা নিয়ে আসি। একটু করে যদি আপনি বলেন যে এই জার্মানি টিমটার 2 ম্যাচে 6 পয়েন্ট, এবং সব টিম মিলিয়ে সবচেয়ে বেশি সংখ্যক গোলও তারা দিয়েছে। সো এটা কি আসলে আসল চিত্রটা তুলে ধরে জার্মানির এবারের? আমি একান্তই ব্যক্তিগত মতামত দিব, কারণ অনেকে আমার সাথে হয়তো ডিসএগ্রি করবে, হয়তো অনেকে অফেন্ডেডও হবে। জার্মানির অন্যতম দুর্বলতম স্কোয়াড এটা আমার দেখা। মাঝমাঠের কন্ট্রোল খুবই দুর্বল। যদিও কিমিক আছে। গার্দিওলার একটা বিখ্যাত উক্তি ছিল কিমিক সম্পর্কে, যে বছরখানেক আগে নিজের গার্ডেনে ফুটবল খেলার সময় কিমিক তার ছেলের কাছে একবার বল হারাইছিল, এরপরে সে আর বল হারায় নাই 1 বছরের মধ্যে। দ্যাটস হাউ গুড হি ইজ। বাট আমি সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। সানে খুবই ওয়েস্টফুল। আমি জানি না সানে কিভাবে এখনো স্কোয়াডে সাস্টেইন করতেছে। এটা মনে হয় গিনাব্রি ইনজুরড হওয়ার কারণে তাকে রাখতে হয়েছে। ইভেন গ্যানাব্রি ওয়াজ নট ভেরি গুড। খুব করে চাচ্ছিলাম বা চোখ ছিল মুসিয়ালার উপর। মুসিয়ালা তার ঝলক থেকে দেখাচ্ছে, কিন্তু কি যেন কোথায় যেন একটা মিসিং। আমার কাছে মনে হচ্ছে কোচ ওকে ইন্টিগ্রেট করতে পারতেছে না, আমার কাছেই মনে হইতেছে আর কি। জার্মানির শেপ ফ্লোরিয়ান ওয়ার্ডস আছে তাদের, ভার্টসের লেভারকুসেনের ভার্টস আর লিভারপুলের ভার্টসের মধ্যে একটা মানে মহাকাশিক মানে মহাদেশীয় গ্যাপ আছে আর কি।
তাকে লিভারপুল আমার কাছে যথেষ্ট ক্লুলেস মনে হয়েছে এবং তাকে আমার এখনো ক্লুলেস মনে হচ্ছে জার্মানির খেলা দেখি ইভেন হোয়েন দে স্কোর 7 এগেইনস্ট কুরাসাও। আপনি যদি আপ টপ দেখেন কাই হ্যাভার্টজ ইজ লিডিং দ্য লাইন, মানে আপনি কি ভয় পাবেন এরকম একজন স্ট্রাইকার যদি থাকে প্রতিপক্ষের? না, কাই হ্যাভার্টসের ফিয়ার ফ্যাক্টর একদমই নাই এবং কাই হ্যাভার্টস হচ্ছে যে যদি কোনো কিছু আপনার দলের উপকারে সে করে থাকে সেটা বোনাস। হ্যাঁ, তার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল আছে, মানে ক্লাচ ম্যাচে কিন্তু সামহাও সেই স্কোর শিটে থাকে, বাট Even for আপনি কি Arsenal, even তারপরে for বিশ্বাস Chelsea। করতে পারবেন যে সে একা একটা ম্যাচ ঘুরিয়ে দেবে? না, সে কি কখনো আসলে আপনার পিছিয়ে পড়া কোনো ম্যাচে স্কোর করে সমতা এনেছে বা দল জয়সূচক গোল করেছেন? না, সে সবসময় লিড নিয়ে গোলগুলোই করেছে। ক্লাস ম্যাচে গোল করে সে ক্লাস মোমেন্ট প্লেয়ার না। বুঝতে পারছি, মানে এই হি ইজ নট ব্যাপারটা টমাস মুলার, যদিও আমরা চেষ্টা করতেছি বা জার্মানির কোচ অনেকভাবেই চেষ্টা করে দেখে টমাস মুলার বানানোর, বাট নট দ্য সেম ব্রিড। ওই ক্যালিবারের না। সামারাইজ করলে এটাই বোঝা যায় যে আসলে অন্যান্য অনেক দলে 1-2-3 এক্স ফ্যাক্টর থাকলেও হয়তো এই জার্মানি দলটায় সেই রকম এক্স ফ্যাক্টর চোখে পড়ার মতো নেই বলে এমন হতে পারে ক্লাচ গেমগুলোতে তারা অ্যাজ এ টিম হয়তো খুব বেশি আগাবে না। তাদের পয়েন্টস 6 হলেও, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও দে উইল হ্যাভ আ টাফ টাইম গোয়িং ফরওয়ার্ড। আরও যেটা তাদের জন্য ঝামেলা সেটা হচ্ছে যে তাদের একজন ডিফেন্ডার এসিএল ইনজুরিতে পড়েছে, সটিনবার্গ, তার অনুপস্থিতি ভোগাবে শিওরলি। প্লাস উইং ব্যাকও আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। ফিলিপ লাম বা ওই ক্যালিবারের কাউকে আমি দেখতে পাচ্ছি না। ক্রুস নাই, শোয়ানস্টাইগার নাই, পাভলোভিচ, কিমিক বা উন্ডেভ, নট ক্রুস, নট শোয়ানস্টাইগার। ওয়েল, দেখা যাক তারা ক্রিটিক্সদের কিভাবে আসলে রেসপন্ড করেন। আইভরি কোস্ট ভার্সেস কুরাসাও, এখানে আইভরি কোস্টের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে একটা ম্যাচ জিতে যাওয়ার। তবে কুরাসাও তারা সেকেন্ড ম্যাচটা ইকুয়েডরকে যেভাবে আটকে দিয়েছে, তারা নিশ্চয়ই একই ইন্টেন্সিটি নিয়ে আসবে, তারা আরও একটা পয়েন্ট হয়তো আদায় করতে চাবে এবং তারা যদি আইভরি কোস্টের সঙ্গে জিতে যায় তাহলে কিন্তু একটা ওই সেকেন্ড প্লেসে থেকে রাউন্ড অফ 32-তে যাওয়ারও সুযোগ থাকে তাদের। সো ওই ব্যাপারটাও আমাদের চোখে রাখতে হবে। লেটস মুভ অন ভেরি কুইকলি। নেদারল্যান্ডস এবং টিউনিশিয়ার ম্যাচ আছে। নেদারল্যান্ডস টিমটাকে প্রথম ম্যাচে দেখে মনে হচ্ছিল যে জাপানের সঙ্গে তারা একটুখানি হয়তো স্ট্রাগলই করেছে, বাট নেক্সট ম্যাচটায় তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এগেইনস্ট সুইডেন যে তারা কি করতে পারে। একটু কথা বলার আছে এখানে নেদারল্যান্ডস নিয়ে। প্রথম ম্যাচে তাদের নাম্বার 9 হিসেবে খেলছিল ডোনিয়াল মালান, রাইট সাইডে খেলছিল সামারভিল, লেফটে ছিল কোডি গাকপো। আচ্ছা, মালান বেসিক্যালি স্পিড স্টার, নট টার্গেট ম্যান। তো জাপানের সাথেই ম্যাচের পরেই হয়তো তাদের কোচের বোধোদয় হয় এবং সুইডেনের অ্যাগেনস্টে ম্যাচে তারা আসলে ব্র্যান্ড ব্রবিকে স্টার্ট করে। ফলাফল হাতে আনতে 20 মিনিটের মধ্যেই 2টা গোল, এবং 2টা গোল বাদেও তারা আসলে 5 থেকে 6টা সহজ সুযোগ সে তৈরি করছে। হি ওয়াজ দ্য সেন্টার অফ ইট। তাকে লং বল দেওয়া হচ্ছে, সে তার ফিজিক্যাল স্ট্রেংথ ব্যবহার করে বলটা নামাচ্ছে এবং কোনোভাবে সে বলটা ছেড়ে দিচ্ছে তার মিডের কাছে, মানে রাইন্ডার্সের কাছে অথবা গাকপোর কাছে। দ্যাট ওয়ার্ক পারফেক্টলি। এই টিমটা ভীতিকর। টিউনিশিয়ার সঙ্গে আমরা এক্সপেক্ট করতে পারি যে নেদারল্যান্ডস সহজে হয়তো শুড বি অ্যান ইজি উইন। জাপান সুইডেন নিয়ে আপনার একটা কুইক প্রেডিকশন জানতে চাই। হোয়াট এ গেম ইট উইল বি। এটা আমি জানি না, এটা গুশিয়ানে টক্কর হতে যাচ্ছে। আমি এখান থেকে আসলে ফেভারিট পিক করা কঠিন। সুইডেনের গিকোরেস এবং আলেকজান্ডার ইসাক 2টা ভয়াবহ নাম্বার 9 আছে, মানে কমপ্লিট প্যাকেজ। এবং তারা আসলে ইভেন তারা 5-1-এর যে ব্যবধান ম্যাচটা হেরেছে, আমি সেখানেও তাদের বেশ কিছু ঝলক দেখা গেছে। সেই জায়গা থেকে বলতেছি যে জাপানের জন্য কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করতেছে। তো আমরা মনে করতে পারি যে একটা ড্র হলেও অবাক হব না, বিকজ 2টা টিমই খুব ভালো অবস্থা এবং যদি যেই জিতুক আমার কাছে মনে হয় মানে ভিক্টরিটা খুব ন্যারো মার্জিনে হবে আর কি। ন্যারো মার্জিন ভিক্টরি, অ্যাবসলিউটলি এটা হওয়ার সম্ভাবনা খুব ভালো। এবং সকালবেলা আরও কিছু ম্যাচ রয়েছে। হোস্ট ইউএসএ, তারা টার্কির এগেনস্টে খেলবে। সময় স্বল্পতার জন্য আসলে এই ম্যাচটাকে নিয়ে ডিপ ডাইভ করা সম্ভব হচ্ছে না। আগামীকাল হয়তো এটা নিয়ে আমরা একটা অ্যানালিসিসে যাব। অস্ট্রেলিয়া ভার্সেস প্যারাগুয়ের ম্যাচও আছে। এই গ্রুপটাও ইন্টারেস্টিং। এখনো পর্যন্ত ফর্মালি টার্কি বাদে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউএসএ এই 3টা দলেরই আসলে রাউন্ড অফ 32-তে যাওয়ার সুযোগ রয়েছে। বাট অন দ্যাট নোট আমার কাছে মনে হয় যে আজকে খুবই ইন্টারেস্টিং কিছু ডিসকাশন হয়েছে। শুভ্র ভাই, আবারও অনেক ধন্যবাদ আসার জন্য এবং আশা করি সামনের কোনো পর্বে আপনাকে পাবো। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। ওয়েল, দ্যাট ওয়াজ ইট। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে আগামীকাল।